ক্ষমতাসীন দল নির্বাচনে হেরে যাবে, খুব পরিষ্কারভাবে দেখা গেল জরিপে। তখন তারা ইলেকশন কমিশনকে বললো যে আমাদেরকে জেতাতে হবে। ইলেকশন কমিশন রাজি হলো না, বললো সরি আমরা এটা পারবো না। তখন সরকার ইলেকশন কমিশনের যে ফান্ডিং অর্থাৎ টাকা পয়সা বেতন ভাতা নির্বাচনের খরচ সব বন্ধ করে দিল। ইলেকশন কমিশন কোথায় যাবে? অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ারিং কথাটা আসছে, এটা মূলত কারা করে? দলগুলো করে, সরকার করে, ক্ষমতাসীন দল করে। এটা তাদেরই টার্গেট, ক্ষমতায় থাকার টার্গেট। এবং আর যারা করে তারা, যারা ক্ষমতার বাইরে আসে তারা ক্ষমতায় আসার জন্য করে। এবং এইটা দুই রকম হয়, একটাকে আমি বলবো স্মার্ট ইঞ্জিনিয়ারিং, আর একটা আনস্মার্ট, যেটা সবাই বুঝে ফেলে। স্মার্টটা বোঝা যায় না, সহজ না, খুব কঠিন কাজ। যেমন 8 নিয়ে অনেক কথা উঠছে, আমি আর ব্যাখ্যা দেবো না, কিন্তু 8 সালে ইলেকশন নিয়ে IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ওরা অবজার্ভ করে বলছিল বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। আমি কোট করে বললাম বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তারা ঠিকই কথা বলছিল, বাট এখন দেয়ার আর লটস অফ কোশ্চেনস অ্যাবাউট দিস ইলেকশন। প্রচুর প্রশ্ন উঠতেছে, তাই না? এই যে 14 সালের নির্বাচন, আমরা সবাই কি বলি, মানে যারা আওয়ামী লীগের পক্ষে যারা সাফাই গায়, লজিক দেখায়, তারা কি বলে, বিএনপি ইলেকশন আসে না, আমরা কি করব, আমাদের কিছু করার ছিল না। বাট এটা নিয়েও কিন্তু অনেক স্টাডি আছে। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সিডনি, ওদের একটা ইন্ডেক্স আছে, আপনারা যারা স্টুডেন্ট আছেন এখানে একটু সার্চ করে দেখবেন পড়াশোনা করার জন্য। PEI, পারসেপশন অফ ইলেকট্রাল ইন্টিগ্রিটি। ওরা এই নির্বাচনটাকে বলে ব্যর্থ নির্বাচন, ইংরেজিতে বলছে ফেইলড ইলেকশন। ঠিক এই টার্মটা ব্যবহার করছে। হ্যাঁ, যদিও আমরা বলি যে এটা আইনগতভাবে বৈধ ছিল, এরকম ছিল, এরকম ছিল, নানা রকম কথা বলি, বাট এরকম আমাদের প্রত্যেকটা নির্বাচন নিয়ে এই ইন্টারন্যাশনাল অনেক রকম রিসার্চ হয়েছে, নানা রকম কমেন্ট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়? এটা সূত্রপাত হয় কিছুটা আসছে আলোচনায় নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে। একটা ইলেকশন কমিশনের স্বাধীনতা, কাগজে কলমে যাই থাকুক না কেন, বাস্তব স্বাধীনতা ডিপেন্ড করে আমরা কাদেরকে কমিশনার নিয়োগ দিচ্ছি, তারা কারা, তারা কোন রকম মানুষ। এবং বেশিরভাগ সরকারই এই আমাদের দেশে এই পর্যন্ত চেষ্টা করেছে তাদের প্রতি যারা লয়াল পিপল, যারা বিশ্বস্ত, যারা তাদের কথার বাইরে যাবে না, এরকম লোককে কমিশন নিয়োগ দেওয়ার চেষ্টা করেছে। এটা একদম প্রথম থেকে শুরু হয়েছে এই কালচারটা, এবং এটা বন্ধ হয় নাই। এই কাজে এটা বন্ধ না হলে এই জিনিসটা হবে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে, এটা আলোচনায় আসছে সীমানা নির্ধারণ, এটাকে আমরা বলি জেরিমেন্ডারিং। জেরিমেন্ডারিং এটা হচ্ছে যে ওই যে ব্যারিস্টার সাহেব একটু বলেছেন, আমাদের নেসার আমিন একটু বলেছেন, যে কোন একটা এলাকাকে ধরেন যে এরা কোন একটা দলে ভোট দেয়, তাদেরকে পারপাসিভলি অন্য একটা এলাকায় নিয়ে যাওয়া, অন্য একটা আসন নিয়ে যাওয়া, যাতে করে ভোটের ফলাফলের মধ্যে এক ধরনের তারতম্য হয়, প্রভাব পড়ে। এটা আর এক রকম ইঞ্জিনিয়ারিং। আর এক রকম ইঞ্জিনিয়ারিং হচ্ছে যেটা এই মানে আমাদের হয়ে আসছে, এই জন্য আমি বলছি সরাসরি, পলিটিক্যাল পার্টির নিবন্ধন। অনেক ভুয়া পলিটিক্যাল পার্টির নিবন্ধন হয়েছে, কখনো কখনো রাষ্ট্রের উদ্যোগে করা হয়েছে। এইগুলোকে নিয়োগ দিয়ে নির্বাচনকে কোট আনকোট কম্পিটিটিভ করার চেষ্টা করা হয়েছে। এটা বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন সালে হয়েছে। আর একটা ইঞ্জিনিয়ারিং যেভাবে হয়, মানে প্রসেসটা যেভাবে হয়, ভুয়া পর্যবেক্ষক সংস্থা বা পর্যবেক্ষক নিয়োগ, এভাবে হয়েছে অনেক। এই যে ধরেন যে 2024 সালের নির্বাচনে অনেক ভুয়া পর্যবেক্ষক সংস্থা ছিল, অনেক ভুয়া পর্যবেক্ষক কেন্দ্রে কেন্দ্রে ছিল। সেই এই তাদেরকে ব্যবহার করে কাজে লাগে এই কাজগুলো করা হয়েছে। তারপরে যে সাংবাদিকদের কথা আসছে, তাদেরকে এক্সেস না দেওয়া। আমাদের কিন্তু সাংবাদিক নীতিমালা আছে নির্বাচন কমিশনের, এই যে সাইম সাহেব হয়তো এটা ওইভাবে কভার করেন নাই, কিন্তু সাংবাদিকদের এক্সেস ওইভাবে দেওয়া হয় নাই, যাতে করে তারা ওই কি হয়েছে না হয়েছে কেন্দ্রের মধ্যে সেটা দেখতে না পারে। তবে এই যে কাজগুলো, এটা খুব কঠিন কাজ। কঠিন কাজ কি কারণে? আপনি ধরেন ওই যে সারিয়া সাহেব এটা দেখাইছে আপনাদেরকে, যে বাক্স ভরে গেলে পরিবর্তন, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ, সহজ না। কিভাবে? একটা বাক্স যখন ফাঁকা থাকে, অর্থাৎ আগামী নির্বাচন শুরু হবে কয়টায়? ভোট গ্রহণ সকাল 7:30টায়। তার আগে প্রত্যেক সহকারী প্রিজাইডিং অফিসার এই বাক্সের চারপাশে প্রথমে বাক্সটাকে সে ফাঁকা করে এনে দেখাবে। দেখানোর পরে উনি চারপাশে 4টা লক লাগাবেন। এই লকটা বাঁশের পাতার মতো চিকন, সবুজ রঙের, এবং প্রত্যেকটা লকের আলাদা নাম্বার আছে। এই নাম্বারগুলো ভোটাররা তখন উপস্থিত থাকতে পারে না, আনফর্চুনেটলি, বাট ওখানে থাকে পোলিং এজেন্টরা, পর্যবেক্ষকরা, সাংবাদিকরা, তারা থাকতে পারে। এই যে 4টা লক লাগালো,
ওই নাম্বারগুলো সাধারণত পোলিং এজেন্টরা নোট করে রাখে যদি ইলেকশন ফেয়ার হয়, যদি পোলিং এজেন্টরা থাকে। বাট আমরা তো দেখেছি অনেক নির্বাচনে পোলিং এজেন্ট ছিল না, কিংবা ডামি পোলিং এজেন্ট ছিল, তাই না? সো 4টা লকের নাম্বার ওনারা লিখে রাখে। তারপরে যখন এই বাক্সটা ভরে যায়, আর একটা লক মাঝখান লাগানো হয়, যেখানে ফাঁকা আপনি যেখান থেকে ব্যালট পেপার ঢোকাচ্ছেন ওখানে লাগানো হয়। তো এই 5টা লকের নাম্বারই পোলিং এজেন্টরা লিখে রাখেন, এবং যেহেতু তারা সারাদিন কেন্দ্রে থাকেন, গণনা করার সময় তারা আবার লকের নাম্বারটা মিলান যে ওই নাম্বারটা আছে কিনা লকের মধ্যে। কাজেই এই কাজটা কিন্তু অত সহজ না। এবং আর একটা বাক্স যখন দেওয়া হবে তখনও কিন্তু ওই একইভাবে 4টা লক লাগানো হবে সবার সামনে। কিন্তু 2000 মানে যখন ইলেকশনের এই যে ম্যানিপুলেশন হয়, ইঞ্জিনিয়ারিং হয়, তখন আর এই ঘটনাগুলো, এই যে এই প্রসেসটাকে ফলো করা হয় না। যেমন ধরেন যে প্রশ্ন উঠলো যে রাতের বেলায় ভোট হয়েছে 2018 সালে, এবং আমি এবং ব্যারিস্টার তাজরিয়ান দুইজনই জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য। আমাদের প্রতিবেদন এখনো সাবমিট হয় নাই। মানে একটা বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা নিয়ে কিন্তু খুব বেশি স্টাডি হয় নাই। যেটা হয়েছে খুব সারা বাট খুব ওইভাবে যে কোনো রিসার্চ হয় সেই জিনিসটা হয় নাই। বাট তারপরেও আমরা চেষ্টা করেছি যে তদন্ত কমিশনের প্রতিবেদনে এগুলোকে কভার করার জন্য। কিন্তু যেহেতু আমরা প্রতিবেদনটা এখনো সাবমিট করি নাই সরকারের কাছে, এই জন্য এটা নিয়ে আমি ওইভাবে ডিটেল আপনাদেরকে বলতে পারবো না। বাট ইন জেনারেল আমি কিছু কথা বলেছি এবং আরেকটু বলার চেষ্টা করবো। মানে যেভাবে হয়, যখন আপনার এই ইঞ্জিনিয়ারিংটা হয়, এই যে ম্যানিপুলেশন হয়, ভোট জালিয়াতি হয়, এটা ভোট জালিয়াতি ইঞ্জিনিয়ারিং একটা পার্ট, তখন কিন্তু এই লক লাগানোর কোনো ধারণা থাকে না। হ্যাঁ, জাল ভোট গণহারে দিয়ে দেয়। যেমন ধরেন যে 2017 সালে আমি তখন একটা প্রতিষ্ঠানের পরিচালক, আমার মনে আছে গাজীপুর সিটি নির্বাচনের পরে প্রেস ক্লাব একটা মিডিয়া ব্রিফিং করলাম, এবং আমরা বলছিলাম যে গাজীপুরের 67% কেন্দ্রে কোনো না কোনো অনিয়ম হয়েছে। এই সাইম সাহেব আমাকে প্রশ্ন করেছিল তখন, মানে আমি তখন ডায়াসে বসা, যে তাহলে আপনি কি ইলেকশনকে ফেয়ার বলবেন নাকি বলবেন না? ঠিক এইভাবে কয়েকবার আমাকে প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নটা আমার একদম পরিষ্কার মনে আছে। তো ওই ইলেকশনের পরে একজন কমিশনার ছিলেন মাহবুব তালুকদার, নিশ্চয় অনেকে মনে আছে। উনি আমাকে ফোন দিলেন যে ডক্টর আলিম একটু চা খাবো, আসেন। আমি কমিশনে গেলাম। উনি আমাকে বললেন যে আমি জানি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বাট আমি ধরতে পারছি না, আমাকে হেল্প করেন। আপনার পর্যবেক্ষকরা যা দেখেছে ওই এভিডেন্স গুলো আমাকে দেন। তা আমি ওনাকে বললাম যে পর্যবেক্ষকরা তো চোখ দিয়ে দেখে, তাদের তো চোখটাই বড় এভিডেন্স। তারা তো ছবি তুলতে পারে না ওইভাবে, তাদের ছবি তোলার তো সুযোগ নাই। তারা তো কাগজপত্র আপনাকে সাবমিট করতে পারবে না, এই সুযোগটা নাই। এবং সারা দুনিয়ার পর্যবেক্ষণটা এরকমই হয়। তখন উনি আমাকে বললেন যে তাহলে আমি ধরবোটা কিভাবে? আমি তাকে বললাম যে একটা সহজ রাস্তা আছে, বাট আপনি পারবেন কেন জানি না। সেই রাস্তাটা হচ্ছে, যখন ব্যালট পেপারটা ইস্যু করা হয় তার কিন্তু 2টা পার্ট থাকে, এটা আপনার সবাই জানেন। ওই যে ব্যাংকের চেক বইয়ের মতো 2টা পার্ট, মুড়িপত্র থাকে আর কি, সহজ কথায়। তো যে পার্টটা দেওয়া হচ্ছে বা যে পার্টটা রেখে দেওয়া হচ্ছে বইয়ের সঙ্গে, 2টা পার্টের মধ্যে কিন্তু সিল থাকে। একটা সামনের দিকে থাকে, একটা পিছনের দিকে থাকে। মানে যেটা পার্টটা দিয়ে দেওয়া হচ্ছে ওটা পিছন দিকে সিল থাকে, স্বাক্ষর থাকে। আর যেটা বইয়ের মধ্যে আছে সেখানেও সিল স্বাক্ষর থাকে। তাহলে আপনি রিটার্নিং অফিসারকে বলেন এই যে ব্যালট পেপারগুলো ইস্যু করা হয়েছে ওগুলো আপনাকে দিতে, চেক করতে। আপনি চেক করলে বুঝতে পারবেন। তারপরে উনি আমাকে বললেন যে ওনাকে দেওয়া হয় নাই। উনি চেয়েছিলেন কমিশনের কাছে, কিন্তু কমিশন তাকে হেল্প করে নাই, রিটার্নিং অফিসার তাকে হেল্প করে নাই। তো এখন যখন এই জাল ভোটটা হয়, তখন কিন্তু মানুষ গিয়ে, যারা দুষ্কৃতিকারী, যারা ভোট জালিয়াতি করে, তারা ওই ব্যালট পেপার সিল নিয়ে গণহারে সিল মেরে ঢুকায় দেয়। ওই সিলের ধার কেউ ধরে না। এই জন্য ওইভাবে ভেরিফাই করলে এইটা ধরা খুব সহজ হবে। কিন্তু আমাদের একটা বড় সমস্যা কি জানেন? আমাদের দেশে নির্বাচন শেষ হওয়ার খুব অল্প সময় পরে ইলেকশন কমিশন খুব দ্রুততার সঙ্গে গেজেট প্রকাশ করে দেয়। আর গেজেট যখন প্রকাশ করে তখন আর এটা ইলেকশন কমিশনের হাতে থাকে না, এটা চলে যায় আদালতে। অর্থাৎ কেউ যদি চ্যালেঞ্জ করে তখন তাকে আদালতে যেতে হবে, কমিশনের কিছু করার থাকে না। হুইচ ইজ এ শর্টকামিং অফ আওয়ার লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমাদের আইনে একটা বড় দুর্বলতা। সো এই সব মিলিয়ে আমরা আসলে যদি শর্ট টার্ম চিন্তা করি, তাহলে প্রথম কাজটা হচ্ছে আগামী নির্বাচন তো একদম দরজায়, তাই না? যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, এটা নিয়ে আমাদের ভাবার মানে কথা বলার বা ভাবার আর সুযোগ নেই, অবকাশ নাই। বাট যেটুকু বাকি আছে ওইটাতে একটা ফোকাস করা। প্রথম ফোকাসটা হতে পারে আপিল। আপিলটাকে স্বচ্ছতার সঙ্গে যাচাই বাছাই করে রায় দেওয়া। যেমন আমি ওই যে তাসনিম জারার প্রসঙ্গ আসছে,
আমি এটা শোনার পরেই আমার অফিসে আমি বলতেছিলাম যে শি উইল গেট ব্যাক হার নমিনেশন, এটা ভ্যালিড হয়ে যাবে। আমি একদম পরিষ্কারভাবে বললাম যে এটা ভ্যালিড হয়ে যাবে, এবং আজকে দেখলাম নিউজে তারটা ভ্যালিড হয়ে গেছে। খুলনা থেকে একজন প্রার্থী আমাকে ফোন করেছে, মানে যেদিন সে ফোন করেছে বলল স্যার আমারটা বাতিল হয়ে গেছে। কি কারণে? এই কারণে। আমি বললাম আপনি অ্যাপিল করেন, আপনারটা হবে। তো সে আমাকে একটু আগে জাস্ট SMS করলো যে সে ফিরে পেয়ে গেছে। তা আমি বলবো যে প্রথম স্টেপটা হবে ইলেকশন কমিশনের এই আপিল প্রক্রিয়াটার মধ্যে স্বচ্ছতা আনা, এটার মধ্যে যাতে কোনো রকম অনিয়ম না হয় সেটাতে ফোকাস করা, এটা নাম্বার 1। নাম্বার 2, যখন প্রচারণা হবে ওইটাকে ওই মাঠটাকে ফেয়ার রাখা। এই যে দেখবেন কিছু প্রশ্ন অনেক দল থেকে উঠতেছে, মাঠ সমতল না। এখন ইলেকশনের মাঠ যদি সমতল না থাকে তাহলে তো খেলাটা হবে না, জমবে না। আপনি একটা দলকে পাহাড়ের উপরে দিয়ে দিলেন, আর একটা দলকে পাহাড়ের নিচে দিয়ে দিলেন। যে উপরে থাকে সে শুধু বল নিয়ে নিচে গোল দিতে থাকবে, আর যে নিচে আসে সে তো গোল দিতে পারবে না, বল উপরে উঠতে পারবে না। এই জন্য মাঠটাকে সমতল রাখা, এই দায়িত্বটাও ইলেকশন কমিশনের, তার যে হ্যান্ডস গুলো আছে তাদের দ্বারা এই কাজটা করে ফেলা। আর 3 হচ্ছে ভোটার উপস্থিতি। এই যে আমাদের সাইম সাহেব বললেন যে ব্যাপক একটা পার্সেন্টেজ, আমি 2 দিন আগে ইলেকশন কমিশন থেকে পরিসংখ্যান নিলাম যে আমাদের 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত ভোটার কত, 28%। এটা কমিশন থেকে আমাকে বললো যে 28% আছে। 28% ভোটার মানে তো বিরাট ব্যাপার, তাই না? এই যে আপনারা যারা ইয়াং আছেন, হ্যাঁ, এটা আপনারা মনে হয় যে এটা যদি আপনারা ঠিকভাবে ভোট প্রয়োগ করেন তাহলে ইলেকশনের ফলাফল অন্যদিকে চলে যেতে পারে। সো এটা একটা বড় ফ্যাক্টর। আর হচ্ছে ইলেকশনটা আলোচনায় আসছে, ইলেকশন কমিশন একা ইলেকশন করতে পারে না, অসম্ভব ব্যাপার। তার মাত্র 4000 কর্মকর্তা কর্মচারী আছে, আর দরকার হয় প্রায় 10 লাখ সব মিলিয়ে। কাজেই যার যার যে ভূমিকাটা আছে, এই পলিটিক্যাল পার্টি বলেন, গণমাধ্যম বলেন, ভোটার বলেন, নাগরিক সমাজ বলেন, ইভেন ইন্টারন্যাশনাল কমিউনিটি, প্রত্যেকেরই যার যার রোলটা তাকে প্লে করতে হবে যথাযথভাবে। আচ্ছা, আর একটা হচ্ছে যেটা ইলেকশন কমিশনের সমালোচনা হলো, আমি বলবো যে ইলেকশন কমিশনকে খুব শক্ত ভূমিকায় নামতে হবে, খুবই শক্ত ভূমিকায়। মানে অর্থাৎ ছোট্ট একটা অনিয়ম দেখলেও অনিয়ম দেখার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে। ভারতে আমার মনে আছে 2009 সালে কংগ্রেস ক্ষমতায় ছিল, একটা উপনির্বাচন হচ্ছিল কোন একটা এলাকায়। সালমান খুরশিদ তখন ইউনিয়ন ল মিনিস্টার, উনি গেছেন ওই এলাকায়, ওখানে যায় উনি ক্যাম্পেইন করছেন। ভারতের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী এইভাবে ক্যাম্পেইন করা যায় না। ইলেকশন কমিশন তাকে একটা নোটিশ দিল, কারণ দর্শাও নোটিশ, কেন আপনি ক্যাম্পেইন করবেন? উনি উত্তর দিলেন না, সালমান খুরশিদ। আর একটা নোটিশ দিল, উত্তর দিলেন না। কমিশন বসে থাকলো না, সে কি করলো? রাষ্ট্রপতির কাছে গেল ইলেকশন কমিশন, যে একজন মন্ত্রী আমাদের কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছে, আমরা অ্যাকশন নেব। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে নিতে পারি, বাট আপনি কিছু বলবেন কিনা বলেন। তারপরের দিনই সালমান খুরশিদ ইলেকশন কমিশনে এসে এইভাবে হাত জোর করে ক্ষমা চাচ্ছে যে আমি দুঃখিত, আর করবো না, ভুল হয়ে গেছে আমার। সো ছোট্ট একটা প্রবলেম দেখলো ইলেকশন কমিশন, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তাছাড়া এই ছোট ছোট ভুল থেকে বড় বড় ভুল যখন হবে তখন সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে পোলিং এজেন্ট। এই যে পলিটিক্যাল পার্টির যে এজেন্ট গুলো থাকবে, প্রত্যেক বুথে প্রত্যেক ভোট কক্ষে একজন করে এজেন্ট থাকবে, তাদেরকে শক্ত ভূমিকায় অবতীর্ণ হওয়া, অর্থাৎ কোন রকম অনিয়ম হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা, কমপ্লেন করা। এই যে সোশ্যাল মিডিয়ার কথা আসছে, এগুলোতে পাবলিশ করে দেওয়া। আর হচ্ছে পর্যবেক্ষক এবং সাংবাদিক, এখানে তাদের একটা বিশাল দায়িত্ব আছে। পর্যবেক্ষকরা কেন্দ্রে কেন্দ্রে যাবে, গার্ড হিসেবে কাজ করবে, সাংবাদিকরাও তাই গার্ড হিসেবে কাজ করবে। কাজেই তাদের এই গার্ড দেওয়াটা হইতে হবে শক্তিশালী, যাতে করে তারা সবকিছুতে পাহারা দিতে পারে। আর আপনারা যারা আছেন ভোটারদের একটা লিমিটেশন হচ্ছে, এই যদিও আসলে পাহারা দিবেন, কিন্তু পাহারা কিন্তু আপনারা ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে দিতে পারবেন না। আইনটা হচ্ছে যে ভোট কেন্দ্রের 400 গজের বাইরে থাকতে হবে। আপনি ভোট দেওয়ার জন্য যেতে পারবেন, আবার ফিরে আসতে পারবেন, বাট পাহারাটা আপনার দিতে হবে ভোট কেন্দ্রের 400 গজের যে বাউন্ডারি তার বাইরে। আমার কাছে মনে হয় যে এই কাজগুলো যদি আমরা করি তাহলে আগামী নির্বাচনটা ভালো হতে পারে। বাট একটা নির্বাচন ভালো হলে কি আমরা আমাদের নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে পারবো? অসম্ভব। ওই যে আমাদের শিহাব সাহেব বললেন যে 2001 সালের নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য, তার আগে এখনো সিরিজ অফ ইলেকশন ভালো করতে হবে, না হলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে থাকবো। এবং এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই যে এতগুলো সংস্কার কমিশন, আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে 250টার মতো সুপারিশ দিয়েছি।
250টার মতো, মানে আইনও তৈরি করে দিয়েছি। ধরেন যে ডেলিমিটেশন বাউন্ডারি, একটা নতুন আইন তৈরি করে দিয়েছি আমরা। নির্বাচন কমিশন নিয়োগ, আমরা একটা আইন তৈরি করে দিয়েছি। কাজে এখন হচ্ছে যে বাংলাদেশটাকে আমরা পেয়েছি, পরিবর্তনের বাংলাদেশ, এই সংস্কারের মাধ্যমে সেই পরিবর্তনটা আনতে হবে, না হলে আমরা যেখানে ছিলাম সেখানে থাকবো। ধন্যবাদ সবাইকে।